নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তবে সর্দি, কাশি, জ্বরে আমার গলার অবস্থা ভীষণ খারাপ। কথা একদম বলতে পারছি না। কথা বললেই কাশি হচ্ছে। তবুও কালকে যেহেতু সারাদিন ভিডিওটা করেছি, তাই ভাবলাম ভিডিওটা ফেলে না রেখে একটু এডিট করার চেষ্টা করি। রবিবার রাত্রি থেকেই আমার আর মেয়ের দুজনকারই ধুম জ্বর। রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি। আর যেহেতু এই সারা শ্রাবণ মাস সোমবারে বাবার মাথায় জল ঢালা হয়নি, তাই এই সোমবার আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। মাম্মামও তো ঘুমোতে পারিনি তেমন, ও আমার সাথে উঠে পড়েছিল। সকালবেলা উঠেই হাতে অনেকটা সময় ছিল, তাই জন্য ভাবলাম ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিই। আর আমার শরীর খারাপ থাকলে না আমি খুব একটা শুয়ে বসে থাকতে পারি না। শুয়ে বসে থাকলে আরো বেশি ক্লান্ত লাগে, মনে হয় সব সময় শুয়ে থাকি। তাই ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, মাম্মামকে ওর বাবার সাথে নিচে পাঠিয়ে দিয়েছি। আর আমি না প্রত্যেক সপ্তাহে একবার করে ঘরের জানলা দরজা সবকিছু এই ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই। তা নাহলে দরজায় ওই যে ডিজাইনগুলো করা রয়েছে তার ভিতর বড্ড নোংরা ঢুকে থাকে। এখন তো ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আমার মনে হয় ঘরবাড়ির জিনিসপত্রে বেশি ডিজাইন না করাই ভালো। যত হালকা ডিজাইন তত পরিষ্কার করতে সুবিধা। এদিকে আমার খাটের একদম গায়ের কাছেই যে জানলা, সেটা তো একটা পাল্লাই আমি খুলি আর বাকি জানলার পোর্শনটা আমি বন্ধ করে রাখি। আর প্রত্যেক সপ্তাহে একবার করে খুলে একটুখানি পরিষ্কার করে নিই, তা নাহলে ঝুল হয়ে যায়। দেখেছি যেসব জানলাগুলো আমি খুলি না আর পর্দা টেনে রাখি সর্বক্ষণ, সেই সব জায়গাতেই নোংরা আর মাকড়সার জাল বেশি হয়। তাই চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একবার করে একটুখানি মুছে পরিষ্কার করে নেবার। তো চলুন, যা হোক জানলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাথার কাছে জানলাটা এবার খুলে পরিষ্কার করে নেবো। এদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখলাম এই দেয়ালের কাঁচ, আয়নার কাঁচ, এইসব কাঁচগুলো না একটু হাতের ছাপ মতো পড়ে আছে। তাই একটা টিস্যু পেপার দিয়ে একটুখানি হালকা হাতে মুছে নিয়েছিলাম। আর এই দেয়াল আলমারির কাঁচটা তো আমার প্রায়শই খোলা হয়, যার জন্য হাতের ছাপটা একটু বেশি বোঝা যায়। এই তো ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজ না সকাল সকাল কর্তামশাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে ঠাকুরের পুজোর সব জিনিসপত্রগুলো জোগাড় করে আনতে। সে চলেই এসছে বাড়িতে, তাই এখন আমি গেছিলাম নিচ থেকে ওপরে আসবার সময় হাতে করে জামাগুলো সব নিয়ে চলে এলাম। সকালবেলা সবকিছু জামা কাপড় রোদ্দুরে মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এলাম। আর এই শ্রাবণ মাসে এতই গরম, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকমই রোদ্দুরও উঠছে। আজকে প্রচন্ড রোদ্দুর উঠেছে, তাই জন্য বারান্দার এই পর্দাগুলো টেনে দিলাম। তারপরে চলে গেছিলাম স্নান করতে। এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে মন ভরে ঠাকুরকে পুজো দেবো। প্রায় 3টে সপ্তাহ কেটে গেছে আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি। এই আজকের দিনটার জন্য আমি আগের সপ্তাহ থেকে ওয়েট করছিলাম। সকালবেলা কর্তামশাই ঠাকুরকে জল দিয়ে চলে গেছিল, আমি আবার ঠাকুরকে পরিষ্কার করে দিয়ে এখন আমার মতো পুজো করে নেব। আর এই কিছুদিন ধরে তো আমাদের ঠাকুর ঘরে ঢোকাই হচ্ছিল না, তাই ঠাকুর ঘরটা নোংরাও হয়েছিল। ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে ঠাকুরকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। জানেন তো, আমার জীবনে এমন একটা দিন এসেছিল যেদিন আমি ঠাকুরের প্রতি একদম আস্থা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপর বুঝতে পেরেছি আমাদের চাওয়ার সময় আর ঈশ্বরের দেওয়ার সময় এক নাও হতে পারে। তিনি হয়তো এমন কোনো কিছু আমার জন্য ভেবে রেখেছেন যা আমার ভাবনার চেয়েও অনেক বেশি সুন্দর আর কল্যাণকর। আর ঠিক সেরকমই আমি ধৈর্য ধরেছি 2টো বছর, আর তারপরেই আমি আমার ভগবানের দেওয়া আশীর্বাদ পেয়েছি। তো যাই হোক, সেই গল্প নয়, অন্য আর একদিন করবো। তার আগে ঠাকুরকে সেবা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারের মতো আমাদের বাড়িতে আজকেও নিরামিষ রান্না হচ্ছে। তবে বাকি সোমবারগুলোই আমি কিন্তু পরোটা করেছি। তবে এই সপ্তাহে আমাকে সবাই বলে রেখেছিল সকাল থেকে কিন্তু পরোটা খাওয়ানো যাবে না, তাই ভেবেছিলাম একটু লুচি করব, সঙ্গে একটু কষা কষা আলুর দম। কিন্তু পরে অবশ্য কষা আলুর দমে একটু বেশি জল দিয়েই করেছিলাম, যেহেতু দুবেলা খাওয়া হবে। ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে আজকে রান্নাঘরে এত বেলা হয়ে গেছে যে আজকে মনে হচ্ছে একসাথে 3-4টে হাত হলে ভালো হতো। একদিকে তরকারি বসিয়েছি, অন্যদিকে ময়দাটাও মাখতে শুরু করে দিয়েছিলাম। আজকে তো আবার লুচি হবে। লুচির ময়দা আবার একটু বেশিক্ষণ না মাখলে লুচি আবার নরম আর খাস্তা হবে না, তাই জন্যে লুচির ময়দাটা মাখতে অনেকক্ষণ সময় লেগে গেছে। অন্যদিকে কর্তামশাই পনির নিয়েও চলে এসছে। আজকে পনিরটা না খুব ফ্রেশ, জানেন তো, কাটতে গেলেই দেখবেন যে কোনো ভালো পনির কাটবার সময় বুঝতে পারা যায় কতটা ফ্রেশ পনির। আর আমি তো প্রত্যেকবারের মতোই চটজলদি পনির করব বলে মিক্সিতে আদা, টমেটো, লঙ্কা সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো অল্প একটুখানি চারমগজ। আর এই চারমগজ ইদানিং কিনতে গিয়ে এত বেশি দাম না, চারমগজ রান্নায় দিতেই ভয় লাগছে।
তো যাই হোক, এটা একটু ব্লেন্ডারে কিছুক্ষণ বেটে নেব। অন্যদিকে আমার আলুর দমটা হয়ে গেছে, আর রান্না শেষে অল্প একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনের রান্নায় শেষে আর কি একটু কাসুরি মেথি আর ঘি দিলে রান্নার টেস্টটা একদম আলাদা হয়ে যায়। একদিকে কিন্তু আলুর দমটা হয়ে গেছে, আমি চাপা দিয়ে দিয়েছি, আর অন্যদিকে এখন লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আমার শ্বশুর মশাই না অনেক সকালবেলা ব্রেকফাস্ট করেন, তাই জন্যে দুপুরবেলা বাড়ি এসে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আজকে তো ঠাকুর ঘরটা গুছাতে গুছাতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই রান্নাটা চাপাতেও দেরি হয়েছে। তাই চট জলদি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছুই রান্না করার চেষ্টা করেছি। মা অবশ্য সকালবেলা উঠে আলুটা সিদ্ধ করেই রেখেছিল, আমি এসে আলুটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপরেই ময়দাটা মেখেই এখন লুচিটা করা হয়েও গেছে। এখন পনিরগুলো হালকা হাতে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে অনেক দিন এই লুচি হয়নি, জানেন তো। আমাদের বাড়িতে যবে থেকে সবার ওই হাই প্রেশার, সুগার, কিছু না কিছু রোগ বেঁধেই আছে, তবে থেকেই বাড়িতে ওই তেলের জিনিস মানে ডিপ ফ্রাইড জিনিসপত্র আমি একটু কমই করবার চেষ্টা করি। আর লুচি তো আমি একদম করিই না, তার বদলে সবাইকে পরোটা করে খাওয়াই। কিন্তু আজকে সবাইকার আবদার রাখতেই হলো, তাই জন্য একটু লুচি, আলুর দম আর এই পনিরের তরকারি করছি। পনিরটা তো প্রথমে হালকা হাতে ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই ওই বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে এই এখন একটু জল দিয়ে পনিরটা এবার ফুটিয়ে নেব। দুপুরে রান্না শেষ করে ওপরে এসে শুতে শুতে হয়ে গেছিল প্রায় 2টো, আর আমার দুপুর থেকেই আবারও প্রচণ্ড জ্বর, তাই জন্য শুয়ে পড়েছিলাম। এখন এই 6টা মতো বাজে, এই উঠলাম, উঠে বাইরে এসে দেখলাম দুপুরবেলা কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেগুলোই দিয়ে গেছে। এই ওপরে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। সকালবেলা ব্রেকফাস্টের এই ছাতু, মামামি 2 দিন ধরে পাঁপড় বলছে, সেই পাঁপড়। আমার মেয়ে আবার পপকর্ন খেতে ভালোবাসে, সেটাও আমি বাড়িতেই মজুত করে রাখি, সবসময় তো দোকানে বেরোনো পসিবল হয় না। আর এই যে 1 প্যাকেট দুধও নিয়ে এসেছি, এখন একটু সিমুই করব। সঙ্গে এই আদা রসুন পেস্ট, এগুলো ফ্রোজেন অবস্থায় আমি কিনে রেখে দিই। যখনই বাড়িতে ধরুন বাড়ন্ত কোনো জিনিস, তখন এই ফ্রোজেন জিনিসগুলো আমার ভীষণ সাহায্য হয়। আর এই ইডলি ধোসার ব্যাটারটাও শেষ হয়ে গেছিলো, সেটাও কিনে রেখেছি। আর এই যে কিনেছি, আমার কর্তামশাই দেখতে পেয়েই বললো এই এখন সন্ধেবেলার টিফিনে সবাই ইডলি খাবে, তাই সবাইকার জন্যই ওই দুটো দুটো করে ইডলি বানিয়ে দিচ্ছি। এই ফ্রোজেন জিনিসগুলো হয়ে কিন্তু এখন বেশ ভালো হয়েছে, জানেন তো। চট জলদি কিছু না পেলে এই সব জিনিসগুলো বাড়ির মধ্যে মজুদ থাকলে চট জলদি টিফিনটা বানিয়ে দেওয়া যায়। এদিকে আমি সিমুইটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আগে কড়াতে ওই 500 দুধের প্যাকেটটা নিয়ে তার মধ্যে 500 মতো জল মিশিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গুঁড়ো দুধ। যে কোনো এই পায়েস, সিমুই জাতীয় রান্নায় দুধের সাথে একটু গুঁড়ো দুধ মেশালে টেস্টটা অন্যরকম খেতে হয়। একদিন বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এর মধ্যে দিয়েছি একটুখানি নুন, আর সঙ্গে যে যেরকম মিষ্টি খায় সেরকম একটু মিষ্টি। অন্যদিকে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েই সোজা নিচে আমার কাছে চলে এসছে, আর ওদিকে ইডলিটাও কিন্তু হয়ে গেছে। দুধটা ফুটে ওঠার পরই এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজা সিমুই। যদি ভাজা সিমুই না পাওয়া যায় তাহলে নর্মাল সিমুই কিনে বাড়িতে একটু ঘি দিয়ে ভেজে নিলেই সেটা ভাজা হয়ে যায়। এবার ওই 5 থেকে 6 মিনিট মতো দুধটা ফুটে উঠলেই সিমুইটা নামিয়ে নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।